নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের নবম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে অষ্টম স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিন। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের কাজটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। নবম স্কুল দুটির নাম হলো রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় পুরুলিয়া এবং সিউড়ি জিএসএফ প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে আছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে? এখানে তো ভাজক 5 আর ভাগশেষ বলেছে সর্বদা 5-এর কি হবে? কম হবে, কারণ ভাজকের থেকে ভাগশেষ সর্বদা ছোট হয়, মানে কম হয়। তাহলে এখানে কমের পাশে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। জোড় সংখ্যাগুলি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য হবে? জোড় সংখ্যাগুলি সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। 6 জোড়া কলা সমান 10টি, 12টি না 13টি? আমরা কি জানি? 1 জোড়া সমান জানি 2টি, 1 জোড়া সমান জানি 2টি, তাহলে 6 জোড়া সমান 6 গুণ 2 সমান 12টি। 7টা 8-এর যোগফল 55, 56 না 57? 7টা 8-এর যোগফল 56, 7 8 56। এই চিত্রটিকে বলে বৃত্ত, ত্রিভুজ না আয়তক্ষেত্র? এই চিত্রটিকে বলে বৃত্ত। একটি ভাগ অঙ্কে ভাজক 7 হলে ভাগশেষ হবে 6, 8 না 9? আমি আবারও বলে দিচ্ছি, দেখো ভাজক 7 বলেছে, তাহলে ভাগশেষ তো ভাজকের থেকে সর্বদা ছোট হয়। তাহলে এখানে 7-এর ছোট সংখ্যা আছে 6, তাহলে ভাগশেষ হয়ে যাবে 6। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99, 100 না 999? মানে 3টে 9 হবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টে 9, মানে 999। এই চিত্রে ত্রিভুজ আছে 4টি, 2টি না 3টি? দেখো একটি বড় ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ, তাহলে কটি ত্রিভুজ হলো? 3টি ত্রিভুজ। 8টি 6-এর যোগফল 86, 66 না 48? দেখো যোগের বদলে আমরা কি জানি? যোগের পরিবর্তে আমরা গুণ জানি, তাহলে 6 8 কি হয়ে যাবে? 48। 8টা 6 যোগ যা আর 8 গুণ 6ও তাই। জোড় সংখ্যাটি হলো 967, 604 না 251? এই তিনটি সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ করার পর যেটা মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না, সেটাই হয়ে যাবে জোড় সংখ্যা। এখানে 604 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। 604 সংখ্যাটিকে ভাগ করলে মিলে যাবে 3 2 6, 0 নামবে 2 0 0, 4 নামবে 2 2 4। কিন্তু এই দুটো সংখ্যা তোমরা ভাগ করে দেখবে মিলবে না। 2-এরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। ভাজ্য সমান ড্যাশ গুণ ড্যাশ যোগ ভাগশেষ। আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর এখানটা লিখে দেবো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। 1 টাকা 50 পয়সা সমান ড্যাশ পয়সা। 1 টাকা 50 পয়সা সমান কি হবে? আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 100 যোগ 50 সমান 150, তাহলে 1 টাকা 50 পয়সা সমান 150 পয়সা। ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ হয়। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে লিখবে, তোমরা কিন্তু ভুল করবে না। ভাগশেষ ভাজকের চেয়ে ছোট হয়। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। দেখো এখানে একটি জোড় সংখ্যা ধরলাম 10 আর বিজোড় সংখ্যা হচ্ছে
7, তাহলে এই দুটো যোগ করে কত হবে? 17। 17 সংখ্যাটি কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 3-এরটা বলেছে ঠিক বা ভুল লেখো। পঞ্চভুজে দুটি বাহু থাকে, এটা ভুল হবে। 12 জোড়া সমান 24টি, এটা ঠিক। 1 জোড়া সমান 2টি, তাহলে 12 জোড়া সমান 24টি। 12 2 24। 4-এরটা বলেছে 2 দিয়ে বিভাজ্য হতে হলে এককের ঘরের অঙ্কে ড্যাশ 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 6 ড্যাশ থাকতে হবে। 2 দিয়ে বিভাজ্য হতে গেলে এককের ঘরের অঙ্কে কি কি সংখ্যা থাকতে হবে? 0, 2, 4, 6, 8 থাকতে হবে। 5-এরটা বলেছে ভাগ করে ভাজ্য ভাজক ভাগ করো ভাগশেষ নির্ণয় করো। 453 ভাগ 5 খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো ভাগটা লিখে নিয়েছি, আমি ভাগটা এবার করে দেখাচ্ছি। দেখো শতক লিখে নেব। 4 5 3 5 দিয়ে 5 8 40, 5 9 45, 5 9 45। 3টা নামবে, 5 থেকে 3টা ছোট, শূন্য খাওয়াবো। তাহলে আমাদের ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ লিখতে বলছিল। ভাজ্য কত? যেটাকে ভাগ করছি 453। ভাজক কত? যেটা দিয়ে ভাগ করছি 5। ভাগফল কত? ভাগ করে যেটা পাচ্ছি কত পেয়েছি? 90। আর ভাগশেষ কত? ভাগ করার পর যেটা পড়ে থাকছে এখানে আছে 3। এভাবে করতে হবে। তারপরে 6-টা বলেছি যোগ করো। 74 টাকা 25 পয়সা আর 57 টাকা 75 পয়সা। আমি এখানেই যোগটা করে দেখাচ্ছি, দেখে নাও। 5 5 10 শূন্য, হাতে রইল 1। 7 আর 2 কত? 9 আর 1 10। কত হয়ে গেল? 100 পয়সা। 7 আর 4 কত? 11। 17 8 9 10 11 1, হাতে রইল কত? 1। 7 আর 1 8, 8 আর 5 কত? 13। 8 9 10 11 12 13। তাহলে কত হয়ে গেল? 131 টাকা 100 পয়সা। এবার আমরা কি জানি? 1 টাকা সমান 100 পয়সা, এটা আমরা জানি। এবার এখানে 100 পয়সা আছে, তাহলে এই 100 পয়সার টাকার ঘরে 1 যোগ হয়ে যাবে। কত হবে? 131 যোগ 1 টাকা সমান 132 টাকা। তারপরে 7-টা বলেছি সমাধান করো। দেখো বিয়োগ দেওয়া আছে 69 টাকা 80 পয়সা আর 37 টাকা 90 পয়সা। দেখো আমি এটা খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো বিয়োগটা লিখে নিয়েছি 69 টাকা 80 পয়সা আর 37 টাকা 90 পয়সা। পয়সা যেমন লেখা আছে লিখে দেব। 0, 9 থেকে 8টা ছোট, কত ধরবো? 18। 9 10 11 12 13 14 15 16 17 18। 9 হাতে রইল কত? 1। 7 থেকে 8, 8 থেকে 9 বিয়োগ করলে হবে 1। 6 থেকে 3 বাদ দিলে হবে 3। তাহলে কত হলো? 31 টাকা 90 পয়সা। তাহলে এখানে কত লিখে দেবো? 31 টাকা 90 পয়সা। 8-এরটা বলেছে বিয়োগ করো। 407 বিয়োগ 96। এখানে বিয়োগটা করে দেখাচ্ছি, দেখো 407 আর 96। 7 থেকে 6 বাদ দিলে কত হবে? 1। 9 থেকে 10 ধরবো, 9 10 1 গিটে, হাতে রইল 1। 4 থেকে 1 বাদ দিলে হবে 3। তাহলে কত হলো? বিয়োগফলটা হলো 311। 9-এরটা বলেছে নিম্নলিখিত সমস্যাগুলির সমাধান করো। যে কোনো 4টি বলেছে, আমি প্রত্যেকটাই করে দেখাবো। কৃষ্ণনগরে কোনো পরিবারে প্রতিদিন 123টি পুতুল তৈরি হয়। 5 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে? দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি, বলেছি যে 5 দিনে মোট কটি পুতুল তৈরি হবে। 123 গুণ 5 করেছি, এটা আমি প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মে করে দেখাবো। 123টাকে ভাঙতে হবে। দেখো কি কি পাবো? 100 পাবো, 20 পাবো আর 3 পাবো। কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে 100 গুণ 5 করব একবার, 20 গুণ 5 করব একবার, 3 গুণ 5 করব একবার। 5 100 500, 5 2 10, 5 20 100 হয়ে গেল আর 3 5 15। এবার 500 100 আর 15 কি করব? আমরা যোগ করব। 500 100 আর 15। 5 1 নামবে, 5 আর 1 6। কত হলো? 615। এবার কি করব? এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে যে গুণটা হয় সে গুণটা করব। কোন গুণটা? 123 5, 123 আর 5। 5 3 15, 5 হাতে রইল কত? 1। 5 2 10 আর 1 11, 1 হাতে রইল 1। 5 1 5 আর 1 6। কত হলো? 615। দেখো গুণটাও 615, যোগটাও 615, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে সঠিক। এবার তাহলে কি লিখে দেবো? দেখো এখানে কি বলেছিল যে 5 দিনে মোট কতগুলি পুতুল তৈরি হবে। তাহলে এখানটা তোমরা লিখে দিতে পারো যে 5 দিনে
মোট 615টি পুতুল তৈরি হবে। দেখো, তাহলে এখানটা লিখে দেবো 5 দিয়ে মোট কয়টি পুতুল তৈরি হবে? 615টি। খয়েরটা বলেছি ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমান সংখ্যায় ফুল দিয়ে 5টি মালা তৈরি করলে এক একটি মালায় কতগুলি ফুল থাকবে? দেখো কিভাবে করব, এটা আমাদের ভাগ করতে হবে। 125 ভাগ 5, 125 5, 5 2 10, 2 নামবে 5, 5 5 25। কি বলেছিল যে এক একটি মালায় কতগুলি ফুল থাকবে, তাহলে অতএব দিয়ে লিখে দেবো এক একটি মালায় 25টি করে ফুল থাকবে। তারপরে গয়ের অঙ্কটা বলেছে প্রত্যেক ছাত্রকে 4টি করে খাতা দিলে 483টি খাতা কতজন পাবে, কতগুলি খাতা পড়ে থাকবে? দেখো, দুটি প্রশ্নের উত্তর চেয়েছে। দেখো, এটাও আমাদের ভাগ করতে হবে। 483 ভাগ 4, 4 8 3 4, 4 1 4, 8 নামাবো, 4 2 8, 3 নামাবো, 4 থেকে 3টে ছোট, 0 বসাবো। দেখো, 3টা কি হয়ে গেল? ভাগশেষ। এবার আমাদের কি প্রশ্নটা বলেছিল যে 483টি খাতা কতজন পাবে? কতজন পাবে? 120 জন পাবে। 483টি খাতা 120 জন পাবে। আর একটা প্রশ্ন বলেছিল কতগুলি খাতা পড়ে থাকবে? কতগুলি খাতা পড়ে থাকবে? 3টি খাতা পড়ে থাকবে। 3টি খাতা পড়ে থাকবে। খুব সহজ আছে অঙ্কগুলো, তোমরা একটু ভালোভাবে পড়বে, পড়ে বুঝে বুঝে করবে, দেখবে নিজেরাই খুব সহজেই করে ফেলছো। তারপর ঘরেরটা বলেছে প্রতিটি বাসে 113 জন যাত্রী থাকলে 8টি বাসে মোট কতজন যাত্রী আছে? এটা আমরা কি করব? এটা আমরা গুণ করব। 113 গুণ 8। দেখো, 113 জন যাত্রী থাকলে 8টি বাসে মোট কতজন যাত্রী বলেছিল, তাহলে 113 গুণ 8। এটা তোমরা প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির নিয়মেও করতে পারো, আবার এইভাবে গুণটাও করে দিতে পারো। 3 8 24 4, হাতে রইল 2, 8 1 8, 8 2 10 0, হাতে রইল 1, 8 1 8 1 9, কত হলো? 904। তাহলে কি লিখবো? যে মোট কতজন যাত্রী আছে, 8টি বাসে মোট কতজন যাত্রী আছে? অতএব 8টি বাসে মোট 904 জন যাত্রী আছে। তারপরে মারটা বলেছে আমার কাছে 39 টাকা 75 পয়সা ছিল, তা থেকে 27 টাকা 50 পয়সার বই ও পেন কিনলাম, আর কত টাকা বাকি থাকলো? দেখো, অঙ্কটা আমি লিখে নিয়েছি। আমার কাছে ছিল 49 টাকা 75 পয়সা আর খরচ করলাম 27 টাকা 50 পয়সা, মানে এখানে বই এবং পেন কিনলাম 27 টাকা 50 পয়সা। তাহলে এই দুটোকে কি করব? বিয়োগ করব। দেখো, পয়সার ঘরে পয়সা লিখে দেবো, 5 নামাবো, 7 থেকে 5 বাদ দিলে হবে 2, 25 পয়সা হয়ে গেল। 9 থেকে 7 বাদ দিলে হবে 2, 4 থেকে 2 বাদ দিলে হবে 2, তাহলে কত হলো? 22 টাকা 25 পয়সা। আর কত টাকা বাকি থাকলো? তাহলে আর অতএব দিয়ে লিখে দেবো আর 22 টাকা 25 পয়সা বাকি থাকলো। তারপরে 10এরটা বলেছে এই চিত্রটির নাম কি এবং এর বাহুর সংখ্যা কটি? এই চিত্রটির নাম কি? আয়তক্ষেত্র। এই চিত্রটির নাম হলো আয়তক্ষেত্র। আর এর বাহুর সংখ্যা কটি? 1 2 3 4। বাহু সংখ্যা 4টি। তাহলে দেখো, আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিতের নবম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।